হ্যালো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? কি খবর আপনাদের? সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের, না এটা গুণগত রসায়ন না, এটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের পর্ব 1-এ। ওকে, সো এখানে ভুলে গুণগত রসায়ন চলে আসছে, জাস্ট আ মিনিট। অধ্যায়ের নাম কি বলতো? অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ওকে, সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের পর্ব 1-এ। তো এটা হচ্ছে বলা হয় আমাদের কেমিস্ট্রির সব থেকে কঠিন অধ্যায়। পুরো কেমিস্ট্রিতে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সব থেকে কঠিন অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো প্যারানোর কোনো দরকার নাই, প্রতিটা অধ্যায়কে প্রতিটা টপিককে আমরা একদম ধরে ধরে ভেঙে ভেঙে তোমাদেরকে ইনশাল্লাহ বুঝাই দিব। ওকে, সো প্যারানোর কোনো দরকার নাই, সবাই চিল মুডে থাকো, সবাই গিয়ার আপ থাকো এবং খুব মজা করে আস্তে ধীরে আমরা এই অধ্যায়টা শেষ করব এবং অধ্যায়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, এবং এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় যেমন প্রশ্ন আসে, এখান থেকে আমাদের অ্যাডমিশনেও প্রশ্ন আসে। সো আমরা একই সাথে বোর্ড এবং অ্যাডমিশন দুইটাই কভার করব, একাডেমিক টু অ্যাডমিশন, যেহেতু আমাদের এই কোর্সটার মেন উদ্দেশ্যই হচ্ছে তোমাদের একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশনের ফ্লেভারটা দেওয়া। তো একাডেমিক এবং অ্যাডমিশন সব কিছুই তোমাদেরকে ইনশাল্লাহ কমপ্লিট করে দিব ভাইয়া হচ্ছে এই লেকচারটার মাধ্যমে। ওকে, তো আজকে আমরা আমাদের প্রথম লেকচার নিয়ে আলোচনা করব, আর এই প্রথম লেকচারে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আজকে খুব বেশি তোমাদেরকে পড়াবো না, যেহেতু আজকে প্রথম দিন বা প্রথম লেকচার। সো আজকে আমরা খুব বেশি কিছু এক্সট্রা জিনিস দেখব না, খুবই সিম্পল এবং কিছু মজার ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। তো সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর আমরা ক্লাসটা শুরু করব, যেহেতু এটা আমাদের সবথেকে বড় অধ্যায় কেমিস্ট্রির। ওকে, পুরো ফার্স্ট পেপারের সবথেকে বড় অধ্যায়, সবথেকে কঠিন অধ্যায়টাই হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায়ে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো স্ক্যাটার টপিক আছে, প্যারানোর কোনো দরকার নাই। আমরা একদম সিকোয়েন্সিয়ালি তোমাদের যেভাবে পড়ানো দরকার, যা যা দরকার সব আমরা পড়াই দিব ইনশাল্লাহ। ওকে, সো শুরু করব প্রথমেই পর্যায় সারণী দিয়ে।
ওকে, তো এই অধ্যায়টা পড়তে গেলেই সর্বপ্রথম তোমাকে যে জিনিসটা সম্পর্কে আইডিয়া নেওয়া লাগে সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। তো আমাদের বিভিন্ন ধরনের পর্যায় সারণী আছে, মানে একদম শুরু থেকে, মানে অনেক আগে থেকেই পর্যায় সারণী তো আমরা একটা দেখতে পাই, তাই না? আমরা একটা পর্যায় সারণী সবাই চিনি। এই যে পর্যায় সারণী, এর আগেও না অনেকগুলো থিওরি আসছে, হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, অর্থাৎ মৌলের, আমাদের যে বিভিন্ন ধরনের মৌল অনেক আগে থেকে আবিষ্কৃত হয়েছে, সেই মৌলগুলোকে কিভাবে ক্লাসিফাইড করা যায়, কিভাবে একটা শ্রেণীতে একটা জায়গায় নিয়ে আসা যায়, হ্যাঁ, একটা ফরম্যাটে নিয়ে আসা যায়, এটার জন্য বিভিন্ন সময় বিভিন্ন থিওরি বা বিভিন্ন লজ আসছে। তো এর মধ্যে 4টা মেজর থিওরি আছে। সেই 4টা মেজর থিওরির প্রথমটাকে বলা হয় ল অফ ট্রাইয়েডস। ল অফ ট্রাইয়েডস, যেটা বাংলা হচ্ছে ত্রয়ী সূত্র। এটা কে দিছে? ডোবেরাইনার দিছে 1817 সালে। এবং এটার বেসমেন্ট কি ছিল? পারমাণবিক ভর। অর্থাৎ পারমাণবিক ভরের উপর ভিত্তি করে 1817 সালে ডোবেরাইনার এই ল অফ ট্রাইয়েডসটা আমাদেরকে দিয়েছেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ল অফ অক্টেভস বা অষ্টক সূত্র, যেটা দিছে নিউল্যান্ড। কে দিছে বলো তো ভাইয়েরা? নিউল্যান্ড দিছে। এটারও ভিত্তি কি? এটারও ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। এবং নিউল্যান্ডের যে পর্যায় সারণীতে নিউল্যান্ড দিয়েছিল সেখানে পরমাণু ছিল 56টা। দেন আমাদের আসে বাবা মেন্ডেলিভ, ওনাকে আমরা বাবা মেন্ডেলিভ বলি। ওকে, তো বাবা মেন্ডেলিভ 1869 সালে তিনি আবার আরেকটা মডিফাইড ভার্সন দিছে। এই যে এইটার, এই যে ল অফ অক্টেভস যেটা ছিল তার একটা মডিফাইড আপডেট ভার্সন দিছে। আমাদের অ্যান্ড্রয়েডে যেমন আপডেট হয়, আইওএসে যেমন আপডেট হয়, এরকম একটা আপডেট ভার্সন আসছে, বেটার ভার্সন আসছে। কত সালে? সেটা হচ্ছে 1869 সালে। কে দিচ্ছে? মেন্ডেলিভ দিচ্ছে। কতটা পরমাণু ছিল? এখানেও 63টা পরমাণু ছিল। এবং এখানে আমাদের ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর। আগে পরমাণু ছিল 56, এখানে হচ্ছে 63। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আসে মডার্ন বা আধুনিক পর্যায় সারণী। এবং আধুনিক পর্যায় সারণীর তোমার কে দিচ্ছে? হেনরি মোসলে। হেনরি মোসলে 1913 সালে, 1913 সালে হেনরি মোসলে আমাদের আধুনিক পর্যায় সারণী দিছে। এবং তার ভিত্তি কি ছিল? তার ভিত্তি ছিল হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। ওকে, তাহলে দেখো আমরা মোটামুটি আমাদের 4টা যে মেজর থিওরি আছে পর্যায় সারণী সম্পর্কে, এই 4টা মেজর থিওরি সম্পর্কে আমরা একটু জাস্ট একটা বেসিক আইডিয়া নিলাম। প্রতিটা থিওরি নিয়ে আমি আস্তে আস্তে ডিসকাস করবো, আস্তে আস্তে আমাদেরকে প্রতিটা পর্যায় সারণী দেখাবো। প্যারা নেওয়ার কোনো দরকার নাই, একদম বিসমিল্লা মানে বিসমিল্লা, একদম শুরু থেকে শুরু করলাম, ঠিক আছে? আমি কিন্তু একদম ধরেই অন্য কোথাও লাভ দিয়ে যাই নাই, একদম পর্যায় সারণী থেকে, মানে বাচ্চাদের যেই ছোটোবেলায় যে 9, 10-এ থাকতে যেখান থেকে শুরু করে ওইখান থেকেই শুরু করব এবং একদম আলটিমেট লেভেল পর্যন্ত যাব, যেন বুয়েটে যেই প্রশ্ন আসছে বুয়েটের প্রশ্ন দেখার জন্য তুমি চট করে উত্তর দিয়ে দিতে পারো, আরে ভাই এগুলো তো পারি, ঠিক আছে? তো শুরুটা এইভাবেই করলাম এই অধ্যায়ের। যখন এই অধ্যায়টাতে ভাইয়া শেষ করব তখন তুমি এই অধ্যায়ের আলটিমেট প্রো হবে ইনশাল্লাহ। ওকে, সো চলো, তো এবার হচ্ছে আমরা ফার্স্টেই দেখবো আমাদের ডোবেরাইনার ট্রায়েড বা ডোবেরাইনার ত্রয়ী সূত্র। এখন ডোবেরাইনার ট্রায়েড বা ডোবেরাইনার ত্রয়ী সূত্র জিনিসটা কি? হ্যাঁ, সে যেটা করছে, এখানে বেশ কিছু কথা বলা আছে, সেগুলো পরে বুঝো, তার আগে একটু কনসেপ্টটা বুঝো। সে কি করছে? সে যেটা বলছে যে আমি যদি একই ধর্মের পরপর 3টা মৌলকে নেই, একই ধর্ম বিশিষ্ট পরপর 3টা মৌলকে নেই এবং এদেরকে যদি আমি ভর ওয়াইজ সাজাই, তাহলে প্রথমটার ভর এবং তৃতীয়টার ভরের গড় হবে মাঝেরটা। কি বলছে বলো তো? একই ধর্ম বিশিষ্ট 3টা মৌলকে পরপর পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাইলে প্রথমটার ভর এবং শেষেরটার ভরের গড় হবে মাঝেরটা। তো 3জন করে সে এক একটা করে চিপসের প্যাকেট বানাইছে। সে কি করছে? প্যাকেট বানাইছে, একটা প্যাকেটের মধ্যে 3টা পরমাণু ঢুকাইছে। কিরকম পরমাণু? একই ধর্ম বিশিষ্ট পরমাণু। তাদেরকে ঢুকানোর পর সে বলছে কি, প্রথমটা এবং শেষেরটার ভরের গড় হবে হচ্ছে আমার মাঝখানেরটা। তো কীরকম তুমি একটু খেয়াল করে দেখো, এখানে তুমি যদি এই জায়গাতে একটু কাজ করো, তুমি এই জায়গাতে দেখো যে আমি যদি এই 6.9 এটার সাথে যদি আমি 39কে যোগ করি, এই দুইটাকে যোগ করি, যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো তোমার এই ভ্যালুটা কিন্তু চলে আসবে। কত আসবে দেখো তো? 6.9 যোগ হচ্ছে 39, এটাকে আমরা ভাগ দিব 2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ করলে 22.95 আসতেছে, 22.95, which is almost 23, and 23 is the atomic mass of sodium, right? তার মানে কি দাঁড়াইলো? যে এইটা এবং এইটা যদি যোগ করি, যোগ করলে আমরা কি পাচ্ছি? মাঝেরটার ভর পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। তো এরকম কি করছে? 3টা করে প্যাকেট করছে। এরকম তার আরেকটা প্যাকেটকে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এরকম আরেকটা প্যাকেটকে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই প্রত্যেকটার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখবা প্রথমটা এবং শেষেরটার যোগ করলে তুমি মাঝেরটার ভর পাচ্ছ। তো তার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, তোমার কাছে মনে করো 3টা পরমাণু আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি।
তো সে কি বলছে, বি এর ভর কি হবে, এর ভর আর সি এর ভর যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তো এটা হচ্ছে ডো বেরেনের ত্রয়ী সূত্র। খুবই সুন্দর একটা সূত্র, তোমরা দেখতেই পাইতেছো, তাই না? তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা কি সবার জন্য প্রযোজ্য? ডো বেরেনের যে ট্রায়েডসটা আছে এটা কি সকল ধরনের পরমাণুর জন্য প্রযোজ্য? আমরা যদি একই ধর্ম বিশিষ্ট এরকম তিনটা করে পরমাণু নেই, সবার জন্য কি এটা খাটে? চলো একটু দেখে ফেলি সবার জন্য খাটে কিনা। দেখো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এদের ধর্ম অনেকটা কাছাকাছি একই রকমের। নাইট্রোজেন, ফসফরাস এবং আর্সেনিক এদের ধর্ম অনেকটা কাছাকাছি একই রকমের। এখন এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে তিনটা, এদেরকে এখন তুমি যদি খেয়াল করো, নাইট্রোজেনের ভর হচ্ছে 14, আর্সেনিকের ভর হচ্ছে 74.9, আর ফসফরাসের ভর হচ্ছে আমাদের কত, 31। বাট আমি একটু দেখি আসলে 31 আসে কিনা। তুমি দেখো তো, 14 সাথে তুমি 74.9 যোগ করো, এটার গড় বের করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে। এবং তুমি যদি এটা গড়টা বের করে দেখো, তাহলে দেখো তো কত আসতেছে, 14 যোগ 74.9 ভাগ দিব আমরা 2 দিয়ে, করলে আসতেছে 44.45। কত আসতেছে, 44.45। এখন তুমি দেখো এই যে 44.45 আসলো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 44.45 যে আসলো, আর এটার অ্যাকচুয়াল ভর কত, 13.1। আমার ফসফরাসের ভর কত, 31। বাট এই সূত্র অনুযায়ী ফসফরাসের ভর কত আসছে, 44.45। মিলছে? মিলছে? মিলে নাই? মিলছে? মিলে নাই? মিলে নাই, কিন্তু মিলে নাই। তার মানে ওস্তাদ যেই থিওরিটা দিছে এটা এটার জন্য খাটে না। তাহলে ওস্তাদের থিওরি কি সবার জন্য প্রযোজ্য? না। ওস্তাদের থিওরি কার জন্য প্রযোজ্য? ওস্তাদের থিওরি কেবল এইটার জন্যই প্রযোজ্য। ওস্তাদের থিওরি কেবল এই তিনটার জন্যই প্রযোজ্য, আর কারোর জন্য প্রযোজ্য না। ওই যে 3টা প্যাকেট বানাইছে না প্রথমে, এখানে দেখো 3টা এক্সাম্পল দিছে না, কেবল এদের জন্যই প্রযোজ্য, আর বাকি কারোর জন্য আসলে প্রযোজ্য না। তার মানে ডো বেরেনের ট্রায়েডস আছে কয়টা, 3টা। এই একটা ট্রায়েডস, এই একটা ট্রায়েডস, এই একটা ট্রায়েডস। এবং প্রতিটা ট্রায়েডসের মধ্যে কয়টা করে পরমাণু আছে, 3টা। তো তোমাকে মনে রাখতে হবে ডো বেরেনের ট্রায়েডস হচ্ছে 3টা। কোন 3টা? এইটা, এইটা এবং এইটা। তোমার পরীক্ষা এমসিকিউ আসতে পারে এখান থেকে, নিচের কোনটি ডো বেরেনের ত্রয়ী। ঠিক আছে, নিচের কোনগুলো ডো বেরেনের ত্রয়ী। তো আশা করি তোমরা এখন পারবা এই ধরনের প্রশ্ন আসলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের লিমিটেশনস, যে শুধুমাত্র এদের জন্যই প্রযোজ্য। এবং এমন অনেক গ্রুপ আছে যাদেরকে আসলে ডো বেরেনের ত্রয়ী যে সূত্রটা আছে এটা দিয়ে আসলে তুমি মিলাইতে পারবা না। ওকে, মিলাইতে পারবা না। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কাহিনী, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। তো এটা গেল আমাদের প্রথম লিমিটেশনস। হ্যাঁ, আচ্ছা, নোট করতে হবে না, আপাতত নোট করার দরকার নাই। যেগুলো আমি দেখাচ্ছি এখান থেকে তুমি ডো বেরেনের ট্রায়েডসগুলো কি কি এগুলো জাস্ট নোট করবা, সব নোট করার দরকার নাই। হ্যাঁ, স্লাইডটা ভালো করে রাখবা নিজের কাছে, তাইলেই হবে। এবার আসো আমরা দেখবো এর পরেরটা। এরপরে হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভস। এটা নোট টোট করার দরকার নাই, এটা তোমার পরীক্ষায় আসবেও না। হ্যাঁ, আমি জাস্ট দেখানোর জন্য তোমাকে দিছি যে নিউল্যান্ডের অক্টেভ অষ্টক সূত্রটা কি, এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। জীবনে একবার তুমি আগে পরে জীবনে কোনোদিন দেখো নাই, আজকে জীবনে একবার দেখছো, এরপরে এই আজকের পরে তুমি ভুলে যাবে। এটা তোমার আর কোনোদিন মনে রাখারও দরকার নাই পৃথিবীতে, এটা তোমার আর মনে রাখার কোনো দরকার নাই। শেষ, আজকে দেখছো, আজকেই ভুলে যাবা। ওকে, এটা নোট করারও কোনো প্রয়োজন নাই। এখন এখান থেকে কী কী জিনিস মনে রাখতে হবে সেইটা আমি তোমাকে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। বাট ল অফ অক্টেভস সূত্রটাকে এটা তুমি দেখো আগে। তো ওস্তাদ কি করছে, এই নিউল্যান্ড সাহেব কি করছে, সে মৌলগুলোর পারমাণবিক ভরের ভিত্তিতে কি করছে, পারমাণবিক ভরের ভিত্তিতে এরকম মৌলগুলোকে সাজাইছে একটার পর একটা। ফার্স্টে একটা রাখছে, তারপরে তার থেকে ভর যার বেশি সেটাকে এইখানে রাখছে, তার থেকে ভর যেটা তারপরে রাখছে, এভাবে রাখছে। রাইখা এভাবে পরপর 8টা মৌলের পরে দেখলো কি যে তার 8 নম্বর মৌলের বৈশিষ্ট্য আবার প্রথমটার মতো হয়ে যায়। 8 নম্বর মৌলের বৈশিষ্ট্য আবার কি প্রথমটার মতো, এভাবে আবার সাজাইছে, আবার দেখা গেছে 8 নম্বর মৌলটার ধর্ম প্রথমটার মতো। তো সেইটার ইন্সপাইরেশন নিচ্ছে কোত্থেকে জানো, ইন্সপাইরেশন নিচ্ছে হচ্ছে এই যেটার থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি, আবার কি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, আবার সা। তো এইখান থেকে তার এই ইন্সপিরেশনটা আসলে বেসিক্যালি আসছে। তো পরপর 8টা মৌলকে যখন সাজাইছে, সাজানোর পর সে দেখছে যে 8 নম্বর মৌলের বৈশিষ্ট্য আবার প্রথমটার সাথে মিলে যায়, তা 8 নম্বর মৌলটাকে আবার প্রথমটার ঘরে নিয়ে আসছে। যেমন 1 2 3 4 5 6 7, 8 নম্বরটা দেখো আবার হাইড্রোজেনের ঘরে নিয়ে আসছে, এই ঘরে নিয়ে আসছে।
আবার এভাবে যাবে, আবার 8 নাম্বারটা এখানে নিয়ে আসছে, বুঝে গেছে? তো এইভাবে সে মৌলগুলোকে সাজাইছে, বিভিন্নভাবে সে সুন্দর মতো করে সাজাইছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের নিউল্যান্ডের ল অফ অক্টেভস। তো এখানে কি লেখছে, অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক মাসেস, মানে কি পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলোকে সাজাইছে, যেটা তোমরা জানো এটার ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। এরপর বলছে প্রপার্টিজ অফ এভরি 8 এলিমেন্ট ওয়ার সিমিলার টু দ্য ফার্স্ট এলিমেন্ট। এই কথাটা মানে কি, যে 8 নম্বর মৌলের বৈশিষ্ট্য 1 নম্বর মৌলের বৈশিষ্ট্যের মতো, এই জন্যই 8 নম্বর মৌলটা আবার 1 নম্বর ঘরে ঢুকাই দিছে, ঠিক আছে? 8 নম্বর মৌলটাকে আবার 1 নম্বর ঘরে ঢুকাই দিছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত নিউল্যান্ডের ল অফ অক্টেভস সূত্রটা। এখন এইটা আমি তোমাদেরকে দিলাম, দেখাইলাম, এবং তুমি দেখছো জীবনে, একবারই দেখছো, এরপর আর কোনোদিন তুমি দেখবা না, এটা ভুলে দেবা, ঠিক আছে? এটা মুখস্থ করার কোনো দরকারই নেই। তুই বেটা তোর যে পর্যায় সারণী আছে, তুই হেডে তোর বইয়ের মধ্যে যেটা আছে ওইটাই তুই মুখস্থ করতে পারস না শুয়ার, আবার তুই নাকি এটা মুখস্থ করবি? আছে কতগুলো কাদা আছে, ওইটা মুখস্থ করা শুরু করবে কাঁধা, তোর এটা মুখস্থ করতে কইছি আমি? হ্যাঁ, ওকে ওকে, চলো। তো এখন কথা হচ্ছে যে দেখো এইখান থেকে যেটা হয়েছে, দেখো এই কি সুন্দর মতো আছে, তাই না? তো মজার ব্যাপারটা কি জানো? মজার ব্যাপারটা হচ্ছে এই ওস্তাদের যে এই যে পিরিয়ডিক টেবিলটা আছে, এর মধ্যে দেখো আমি কিছু অংশের সবুজ কালার দিয়ে রাখছি, বাকি কিছু অংশের লাল কালার দিয়ে রাখছি, খেয়াল করছো? তো এই যে সবুজ কালার দিয়ে যতটুকু পর্যন্ত রাখছি, মানে ওস্তাদ সে যে থিওরি দিছে নিউল্যান্ডের ল অফ অক্টেভস, এটা শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্তই প্রযোজ্য, এটা শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্তই প্রযোজ্য, কেন ক্যালসিয়াম পর্যন্তই ঠিক আছে, বাকি পুরোটা হুদাই আমদাদে গোজামিল দিছে, মানে হুদাই দিয়ে দিছে সারে, বুঝছো? মনে করো নিজের মন চাইছে ওকে দেই, আচ্ছা আমার মন চাইছে তাহলে আমি রেহনে দেই, এরকম ব্যাপারটা, মানে নিজের মন চাইছে মন মতো করে এনে বয়াই দিছে। তাহলে এটা প্রযোজ্য কত পর্যন্ত? এটা প্রযোজ্য হচ্ছে তোমার শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত। তাহলে তোমার এখন নোট করা দরকার, নোট করা কোনটা? নিউল্যান্ডের ল অফ অক্টেভস ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য। কত পর্যন্ত প্রযোজ্য? ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য। বাকিটার জন্য কি প্রযোজ্য? না বস, বাকিটার জন্য প্রযোজ্য না। ওকে, ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আসো, এরপরে দেখো কি করছে ওস্তাদে, এরপরে কি করছে দেখো, তুমি বলো তো একটা ঘরে কয়টা পরমাণু থাকবে? একটা ঘরে কয়টা পরমাণু থাকার কথা? একটাই পরমাণু থাকার কথা। হ্যাঁ, দেখো এক ঘরের মধ্যে 2টা পরমাণু দিচ্ছে, দেখো এখানে এক ঘরে 2টা পরমাণু দিচ্ছে, এখানে এক ঘরে 2টা পরমাণু দিচ্ছে, এখানে দেখো এক ঘরে 2টা পরমাণু দিচ্ছে, এখানে দিচ্ছে, মানে এটা কোনো কথা? একটা ঘরে থাকবে একটা পরমাণু, হ্যাঁ জোর করে এক ঘরের মধ্যে 2টা পরমাণু বয়াই দিছে। আচ্ছা, এরপরে তুই আমারে ক হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, আচ্ছা এরা সবাই না হয় অধাতু, হাইড্রোজেনও অধাতু, ফ্লোরিনও অধাতু, ক্লোরিনও অধাতু, ঠিক আছে। একই গ্রুপের মধ্যে আবার এনে দেখে না ধাতু ঢুকাই দিচ্ছে, এই দেখ কোবাল্ট, নিকেল, এটা ধাতু। এরপরে দিছে আবার ব্রোমিন, পরে দিছে আবার ব্রোমিন, এটা একটা অধাতু, আবার নিচে প্যালাডিয়াম, আবার ধাতু, আবার আয়োডিন, আবার ধাতু। মানে কি ভাই, মানে মস্করা পাইছো তুমি? হ্যাঁ, মস্করা করো তুমি আমার সাথে, আমি বুঝলাম না কাহিনী। হ্যাঁ, কি একটা মানে দিকদারি শুরু করছে দেখো তো। হ্যাঁ, মানে নিজের মন মতো করে এটা জানি হইলো, এটা কি হইলো? এটা হইল না। তো দেখো এগুলো হচ্ছে তার ত্রুটি, যে সবার জন্য প্রযোজ্য না, মানে শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, এবং একই গ্রুপে মানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দিছে, যাদের বৈশিষ্ট্য একই রকম না তাদেরকেও স্থান দিছে, এটা একটা আরেকটা ত্রুটি। এবং তার থেকে বড় কথা হচ্ছে আবার একটা ঘরের মধ্যে একাধিক মৌলকে সে স্থান দিছে, সেটাও কিনা আরেকটা ত্রুটি। তো এগুলো হচ্ছে এই আমাদের নিউল্যান্ডের ল অফ অক্টেভস বা অষ্টক তথ্যের ত্রুটি হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে? এবং আইসোটোপ আবিষ্কারের পরে দোস্ত শেষ। তো দেখো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পরে এই মডেলে জানাজা পড়া হয়ে গেছে। দেখো এই মডেলের মধ্যে দেখো কোথাও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কেউ নাই। নিষ্ক্রিয় গ্যাস আছে দেখো তো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, কাউরে দেখতে পাচ্ছ? নাই। নিষ্ক্রিয় গ্যাস যখন আবিষ্কার হয়েছে হওয়ার পরে হেগরে বয় ভুকুই, হেগরে বনের মতো কোনো জায়গা নেই তার মধ্যে। তো এই মডেলে জানাজা পড়া হয়ে গেছে। তো এইখানেই দেখো এই যে এখানে ত্রুটিগুলো দেওয়া আছে, যে শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত অ্যাপ্লিকেবল, এরপর উল্টাপাল্টা। আচ্ছা, মিলানোর জন্য হুদাই গোজামিল দিয়ে এক গ্রুপে ভিন্ন ধর্মের মৌল ঢুকাই দিছে। হ্যাঁ, যেমন এই যে কোবাল্ট এবং নিকেলকে তুমি এই গ্রুপের মধ্যে, এই গ্রুপে ওয়ানের মধ্যে ঢুকাই দিছ, এগুলো হলো সব অধাতু, এর মধ্যে তুমি ধাতু ঢুকাই দিছ। তাহলে মিলানোর জন্য গোজামিল দিয়া হুদাই এক গ্রুপে ভিন্ন ধর্মের মৌল ঢুকাই দিছে। আবার এক ঘরে 2 জনরে বসাই দিছে, এক ঘরের মধ্যে আবার 2 জনরে বসাই দিছে। এরপর নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পরে বসের মডেলের জানাজা করা হয়ে গেছে, ঠিক আছে? বসের মডেলের জানাজা করা হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কাহিনী। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছো না? এই হচ্ছে আমাদের কাহিনী। তো এটাই হচ্ছে আমাদের নিউল্যান্ডের ল অফ অক্টেভস। এগুলোর ত্রুটি কি আশা করি আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ,
ওকে, চলো তাহলে এবার এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বাবা মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। এন্ড মেন্ডেলিভ কি করছে? আপডেট করছে। কার পর্যায় সারণীকে মেন্ডেলিভ আপডেট করছে? নিউল্যান্ডেরটাকে আপডেট করছে। নিউল্যান্ডের পর্যায় সারণীকে স্যারে হচ্ছে আপডেট করছে। আপডেট করে একটা সুন্দর পর্যায় সারণী দিছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা পর্যায় সারণী দিছে। এই পর্যায় সারণীতে এই লম্বা লম্বা উপর থেকে নিচে যে লাইনগুলো আছে এগুলোকে বলা হয় গ্রুপ, আর এই বরাবর যে লাইনগুলো আছে এগুলোকে বলা হয় আমাদের পর্যায়। ঠিক আছে, এগুলোকে বলা হয় পর্যায়। তো স্যার হচ্ছে এরকম সুন্দর মতো করে বেশ কিছু গ্রুপ এবং পর্যায় সারণীকে ভাগ করছে এবং মাঝে একটা ফাঁকা গ্রুপ রাখছে। এই ফাঁকা গ্রুপ কার জন্য রাখছে? ওই যে আগেরটা ত্রুটি কি ছিল? আগেরটা ত্রুটি ছিল নিষ্ক্রিয় গ্যাস বসানোর জায়গা নাই। স্যারে নিষ্ক্রিয় গ্যাস বসানোর জন্য সুন্দর মতো একটা জায়গা রেডি করে রাখছে। আও তুমি আও বাতিজা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাতিজা আইলে বাতিজার এখানে জায়গা দিয়ে দিবে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হইলে। ঠিক আছে, ওকে ফাইন। এখন এখন কথা হচ্ছে যে এই হচ্ছে আমাদের মানে কাহিনী। সেও কি করছে? ভরের ভিত্তিতে সাজাইছে, খুব সুন্দর মতো করে সাজাইছে। হ্যাঁ, ভালো মতো করে সাজাইছে, খুব ফাইন, ভালো কথা। এখন কথা হচ্ছে এইখান থেকে তুমি কি পড়বা? এটা কি করবা? এটা ঠাডা মুখস্থ করবা। হ্যাঁ, এই পুরা বাবা মেন্ডেলিভের পর্যায় সারণী কি করবা? ঠাডা মুখস্থ করে ফেলাবা নাকি? না, শুয়োরগুলি তুই এটা ঠাডা মুখস্থ করবি কেতে? তোর কাম আছে এটা গেছে কি? এটা কত আগে এটা জানাজা পড়া হয়ে গেছে এই তুমি এটা পড়ে তোমার এখন কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তবে আপনি এটা দিচ্ছেন, তোরা দেয় দিয়ে দিছি, তুই দেখবি, জীবনে একবার দেখবি, এরপরে তুই ভুলে দেবি। ঠিক আছে, ওকে। তো দেখো এখন সে কি করছে? এরকম কয়েকটা গ্রুপে ভাগ করছে। এখন গ্রুপে যখন সে ভাগ করছে, একটা জিনিস এটা তুমি খেয়াল করো এই জায়গায়। দেখো এই যে প্রথম গ্রুপটাতে দেখো এখানে অক্সাইড এবং দেখো নিচে হাইড্রাইডস দেওয়া, R2O, তারপর লেখা RH, RO, RH2, R2O3, RH3, RO2, RH4, R2O5, RH3। দেখছো এরকম ভাবে না, মানে অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে কিছু যৌগ দেওয়া আছে। এখন এই আর বলতে সেখানে কি বোঝায়? আর মানে কি? আর মানেই হচ্ছে এই গ্রুপের ধাতুগুলাকে বোঝাচ্ছে। আর বলতে এই যে এই গ্রুপে দেখো হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম, সিজিয়াম আছে, এই যে ধাতুগুলো আছে এই ধাতুগুলোকে আসলে আর বলা হয়। তো তার মানে কি, সোডিয়ামকে তুমি যদি আরেক জায়গায় বসাও Na2O, সোডিয়ামের অক্সাইড, তুমি যদি হাইড্রোজেনকে আরেক জায়গায় বসাও H2O, ঠিক আছে, বুঝতে পারছো? হাইড্রোজেনের অক্সাইড। লিথিয়ামকে বসাও Li2O। তো সে কিভাবে একই গ্রুপে মৌলগুলোকে সাজাইছে? ভাইয়া প্রথমত ভরের ভিত্তিতে সাজাইছে। হ্যাঁ ঠিক আছে, ভরের ভিত্তিতে সিকোয়েন্স করছে, বাট তার মধ্যে এই যে এরা যে একই গ্রুপে থাকবে, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা যে একই গ্রুপে থাকবে, এটা সে আইডেন্টিফাই কিভাবে করছে? সে আইডেন্টিফাই করছে অক্সিজেনের সাথে কোন ধাতু কি ধরনের যৌগ গঠন করে, হাইড্রোজেনের সাথে ধাতুগুলো কি ধরনের যৌগ গঠন করে। যারা হাইড্রোজেনের সাথে আরএস ফরম্যাটের যৌগ গঠন করবে বা যারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে R2O এই ফরম্যাটের যৌগ গঠন করবে, তাদেরকে সে একই গ্রুপে দিছে। যেমন দেখো লিথিয়াম তোমার অক্সিজেনের সাথে Li2O উৎপন্ন করে, সোডিয়ামও অক্সিজেনের সাথে Na2O উৎপন্ন করে। তার মানে এরা একই গ্রুপে থাকবে। কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে? ভাই যার ভর কম সে আগে থাকবে, যার ভর বেশি সে পরে থাকবে। তার মানে পারমাণবিক ভরের ভিত্তিতে এদেরকে সাজাইছে। কিসের উপর বেস করে? কোন দুইটা জিনিসকে স্ট্যান্ডার্ড মেনে? সেটা হচ্ছে ভাইয়া অক্সিজেন এবং হাইড্রোজেন। তাহলে এখানে একটা নোট, এইটা আমাদের মনে রাখতে হবে যে অক্সিজেন, তোমার নোট করতে হবে এই জিনিসটা, যে অক্সিজেন ও হাইড্রোজেনের সাথে অক্সিজেন ও হাইড্রোজেনের সাথে কার সাথে বলো তো ভাইয়ারা? অক্সিজেন ও হাইড্রোজেনের সাথে ধাতুসমূহের হ্যাঁ বিক্রিয়ার আলোকে এদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে,
কি করা হয়েছে, এদেরকে একই গ্রুপে স্থান দিয়েছে। কিভাবে একই গ্রুপে স্থান দিয়েছে, কোন দুইটা মৌলকে রেফারেন্স হিসেবে টানছে? রেফারেন্স কে ছিল? অক্সিজেন আর হাইড্রোজেন ছিল। রেফারেন্স কে ছিল গাইস? অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। অক্সিজেন এবং হাইড্রোজেনকে রেফারেন্স হিসেবে নিয়ে অক্সিজেনের সাথে এবং হাইড্রোজেনের সাথে কী ধরনের বিক্রিয়া করে, কী ধরনের যৌগ গঠন করতেছে, সেই যৌগগুলোর ফরম্যাট একই রকম কিনা। যদি একই রকম ফরম্যাটের হয় তাহলে তাদেরকে একই গ্রুপে দিচ্ছে। যারা একই রকম ফরম্যাটে তাদেরকে একই গ্রুপে দিচ্ছে। ঠিক আছে, তোমার এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন দুটি মৌলের সাথে মৌলকে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছিল, কাকে? অক্সিজেন এবং হাইড্রোজেনকে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের বাবা মেন্ডেলিভের পর্যায় সারণী। এটা খুব মানে হেল্প করছে আমাদের পরবর্তীতে আধুনিক যে পর্যায় সারণী আছে সেই আধুনিক পর্যায় সারণী বানানোতে এই কনসেপ্টটা অনেক হেল্প করছে আমাদেরকে। ওকে, এখন বাবা মেন্ডেলিভ কি করছে আসলে দেখো। মেন্ডেলিভ সাহেব এই পর্যায়সারণী কেমনে বানাইছে জানো? ওস্তাদ কেমনে বানাইছে? ওস্তাদ তোমার হচ্ছে প্লেইং কার্ড আছে না, তাসে নাশ বলে না, তাস কার্ড, যে এই কার্ডে এরকমভাবে সে তখনকার 63টা পরমাণু ছিল, তো 63টা পরমাণুর জন্য 63টা কার্ড নিছে, প্লেইং কার্ড যেরকম কার্ড নিছে, এবং কার্ডের মধ্যে প্রতিটা কার্ডের মধ্যে মৌলগুলোর নাম আর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর লেখা রাখছে। তো এরপর সে ওস্তাদ যেখানে যাইতো ওখানে এই কাঠগুলা নিয়ে বিছাইতো, একটার পাশে আরেকটারে বিছাইতো। তো নিজের মতো করে বিভিন্ন জায়গায় বসত, আড্ডা দিত, গাছের নিচে এখানে ওখানে গিয়ে এরকমভাবে মিলাই জিলাই কার্ড দিয়া সে হচ্ছে তোমার এই পর্যায় সারণীটাকে উপস্থাপন করছে। ঠিক আছে, ওকে। যাই হোক, তো এই পর্যায় সারণীরও বেশ কিছু ত্রুটি আছে। যদি ত্রুটি না থাকতো তাহলে এই পর্যায় সারণী আমরা এখনও পড়তাম। যেহেতু ত্রুটি আছে তাহলে ত্রুটিগুলোকে একটু দেখতে হবে আমাদের। প্রথম ত্রুটি হচ্ছে হাইড্রোজেনের জন্য কোনো ফিক্সড পজিশন নাই। আসলে এই পর্যায় সারণীতে হাইড্রোজেনকে ঠিকমতো গুণে নাই। ঠিক আছে, হাইড্রোজেনের জন্য ঠিকমতো গুণে নাই আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে বলছে আইসোটোপ আবিষ্কারের পরে গ্যাঞ্জাম শুরু, যেহেতু ভরের ভিত্তিতে সাজাইছে। ঠিক আছে, বস কিসের ভিত্তিতে সাজাইছে? ভরের ভিত্তিতে। তো আইসোটোপ আবিষ্কারের পরে গ্যাঞ্জাম শুরু। হ্যাঁ, এখন আইসোটোপ মানে কি আগে বুঝো, বা আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যাদের পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা বলি কি? আইসোটোপ, তাই না? যাদের পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা বলি আইসোটোপ। তো দেখো একটু খেয়াল করো, ধরো তোমার বললাম কার্বন 12, আবার তোমাকে বললাম কার্বন 14। তো দেখো দুইজনেরই পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এরও পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কিন্তু দেখো এর ভর 12, এর ভর হচ্ছে 14। তাহলে দেখো যে দুইটাই কিন্তু কার্বন। এখন তুমি এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী এটা কিভাবে সাজাইছো? কিসের ভিত্তিতে সাজাইছো? ভরের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ভরের ভিত্তিতে। তাহলে তুমি দেখো তোমার এই জায়গাতে কার্বন 12কে স্থান দিছো, তাহলে কার্বন 12 আইসোটোপ কোথায় থাকবে? যদি আইসোটোপ এই যে কার্বন 14 আইসোটোপটা কোথায় থাকবে? ভাই এই ঘরে কার্বন 14 থাকার কথা না, এই ঘরে থাকার কথা না, বাট এই ঘরে কে আছে? নাইট্রোজেন। তো তুমি যেহেতু ভরের ভিত্তিতে সাজাইছো তাহলে তো ভাই এই কার্বনটা তো এখানে তোমার দিতে হবে। তুমি তো এটা ঠিক করো না এই কাজটা, যেহেতু তুমি ভরের ভিত্তিতে সাজাইছো। যদি তুমি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজাইতা তাইলে সেটা একটা কথা ছিল, কিন্তু তুমি তো বাবা সাজাইছো কি? ভরের ভিত্তিতে। তাহলে যার ভর বেশি তারা কি এই পাশে রাখতে হবে না? তো দেখা গেছে ওইখানে তুমি নাইট্রোজেনের গড় খায়া দিচ্ছ। তো এই আইসোটোপ আবিষ্কারের পরে ওই যে ভরের কনসেপ্টটা আরও একদম মনে করো গণ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। নতুন আবিষ্কৃত মৌলের স্থান কই হবে এটা নিয়েও সঠিক কোনো ধারণা এখানে দেওয়া নাই। আমার নতুন যদি আবিষ্কৃত মৌল হয় শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের জন্য স্থান রাখা হয়েছে, বাট অন্যান্য যে আরও অনেক পরমাণু আবিষ্কার হয়েছে, এখন আবিষ্কৃত পরমাণু 118টা, তাই না? এই যে অন্যান্য যে আবিষ্কৃত পরমাণু আছে এগুলোর স্থান কই হবে সেটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নাই। তার মানে কি? তার মানে দেখো এগুলো হচ্ছে ত্রুটি। তো এই হচ্ছে আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। যদি কখনো বলে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি কি, তাহলে এই 3টা ত্রুটি সম্পর্কে তুমি আলোচনা করবা। ঠিক আছে, এগুলো একদম বেসিক আলোচনা, একদম বাচ্চাকালের আলোচনা। ছোট বয়সে তোমাদের এগুলো পড়ার কথা ছিল 9-10-এ, কিন্তু কথা হচ্ছে তোমরা 9-10-এ থাকতে পড়ো নাই। তাহলে আমি একটু আরেকবার রিভিউ করি পুরাটা। খুব সহজ 3টা সূত্র, আমরা 4টা সূত্র আছে, এর মধ্যে 3টা পারমাণবিক মানে 3টা পর্যায় সারণী আলোচনা করলাম। প্রথমটা ডোবেরাইনার, তারপর এটা নিউল্যান্ড, তারপর হচ্ছে মেন্ডেলিভ। একটু দেখো খেয়াল করো কি বলছি। ডোবেরাইনার কি করছে? ওস্তাদ হচ্ছে সাজাইছে, কিন্তু ওস্তাদের এরকম ডোবেরাইনার এরকম ট্রায়েডস কয়টা আছে? 3টাই আছে। এই একটা, এই একটা, এই একটা, এই 3টা গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য না। খালি এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আসো,
এরপরে হচ্ছে যে এটার থেকে কিছুই তোমার মনে রাখার দরকার নাই, তুমি এনতে মনে রাখবা এটার ত্রুটিগুলা কি। এটা ত্রুটিগুলা হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত খালি মিলে, বাকি পর্যন্ত মিলে না। খালি এই একটা লাইন, কিচ্ছু যদি মনে না থাকে খালি এই লাইনটা পড়িস, বাকিটি পড়ার দরকার নেই। ঠিক আছে, দেখ এখন দেখ পড়া কত সহজ হয়ে গেছে। এতক্ষণ তো অনেক কিছু পড়াইছি, এখন দেখ পড়া একদম কমাই দিতেছি। হ্যাঁ, খেয়াল করো এবার এখান থেকে কি পড়বা, কিচ্ছু পড়ার দরকার নেই। রেফারেন্স হিসেবে কারে কারে নিছে, অক্সিজেন এবং হাইড্রোজেনের নিছে। রেফারেন্স হিসেবে কারে কারে নিছে, অক্সিজেন এবং হাইড্রোজেনের নিছে। সফলতা কি এটার? সফলতা হচ্ছে নিশ্চয়ই গ্যাস রাখার জায়গা আছে। ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে অন্যান্য মৌল আবিষ্কারের পরে কই বইব এটা জায়গা নাই। আইসোটোপের পরে, আইসোটোপ আবিষ্কারের পরে এই মডেল পুরা শেষ, গণ হয়ে গেছে। ঠিক আছে, গণ হয়ে গেছে। হাইড্রোজেনের জন্য কোনো ফিক্সড পজিশন নাই, শেষ। আমার তো মেন্ডেলিভের পর্যায় সারণী শেষ। কিছু পড়া লাগছে? তেমন কিছুই পড়া লাগে নাই, তাই না? কয়েকটা ছোট ছোট ইনফরমেশন, এই ইনফরমেশন থেকে এমসিকিউ আসে, একাডেমিকে না আসলেও অ্যাডমিশনে আসে। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আমাদের যে পর্যায় সারণীর যে প্রাথমিক ইতিহাস আছে, সো ইতিহাসের বেশ কয়েকটা জিনিস এখানে দেওয়া আছে, জাস্ট এক নজরে একটু দেখে নিবা, এটা আর কিছু না। জাস্ট এখানে একটা জিনিস একটু মনে রাখবা, এটা হচ্ছে 1817 সাল, নট 1829, 1817 সালে। আর নিউল্যান্ডেরটা হচ্ছে 1865 সালে, 65। ওকে, এটা 1817 আর এটা 1865। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, হেনরি মোসলে আমাদের কি দিছে? আধুনিক পর্যায় সারণী দিছে। আর আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি বলতো? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আর দেখো তোমাকে এই 1889 সালে তোমার আরেকটা আইইউপিএসসি কি? আইইউপিএসসি হচ্ছে আমাদের কেমিস্ট্রির একটা অর্গানাইজেশন, যারা কিনা আমাদের বিভিন্ন ধরনের আমাদের কেমিস্ট্রি যত জটিল জটিল জিনিস আছে, কনফিউজিং জিনিস আছে, সেগুলোর জন্য একটা রুল নীতিমালা নির্ধারণ করে। ঠিক আছে, এরাই মেনলি জ্ঞানদামটা করে আর কি। হ্যাঁ, বিভিন্ন জিনিসপাতি। তো যাই হোক, তো যেটাই হোক, তা আইইউপিএসসি যে আমাদের যে আছে, এই আইইউপিএসসি আবার 1989 সালে আমাদের সর্বাধুনিক পর্যায় সারণী দিচ্ছে। আর এই সর্বাধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যদি কখনো প্রশ্ন আসে সর্বাধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি বা ইলেকট্রন বিন্যাস, আর যদি বলে হেনরি মোসেলের আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা। হেনরি মোসেলের আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর সর্বাধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, যদি অপশনে ইলেকট্রন বিন্যাস থাকে ইলেকট্রন বিন্যাস দাগাবা অবশ্যই। ওকে, ফাইন। ওকে, তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, বলো এইটুক কি বুঝতে কার কোনো সমস্যা আছে? কি হয়েছে, তোমরা মারামারি করতেছো কেন? চলো, তো এই হচ্ছে আমাদের কাহিনী। হ্যাঁ, মারামারি করা যাবে না ক্লাসের মধ্যে, কোনো ধরনের মারামারি করা যাবে না। ওকে ওকে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি স্লাইড ক্লাসের পরেই দিয়ে দিব, তখন তোমরা নোট করে, এগুলো এত হামরি কিছু না যে নোট করে রাখতে হবে। ঠিক আছে, এত হামরি কিছু না এই জায়গায় যে তুমি নোট করবা। নোটের জিনিস বহুত পরে আসতেছে, তখন তুমি নোট করো আস্তে আস্তে। নোট যখন করা লাগবে, কখন করা লাগবে এটা তুমি বুঝবা, কখন তোমার নোট করতে হবে ওটা আমি ক্লাসে যখন লিখবো তখনই বুঝবা। ওকে, তো এবার আমরা দেখবো আমাদের এই যে আমাদের আধুনিক যে পর্যায় সারণী, মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা আমাদের বইতে দেওয়া আছে, সেই পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী আমরা একটু দেখব। তো দেখো এই পর্যায় সারণীতে একটু খেয়াল করে দেখো, আমাদের এরকমভাবে লম্বা লম্বা যেই ঘরগুলো আছে এগুলোকে বলি হচ্ছে আমরা গ্রুপ, আর এইভাবে যে ঘরগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের পর্যায়। তো এরকমভাবে আমাদের পর্যায় সারণীতে টোটাল 7টা পর্যায় আছে। কয়টা পর্যায় আছে? 7টা পর্যায়। এবং আমাদের টোটাল এরকম কয়টা গ্রুপ আছে পর্যায় সারণীতে? 18টা গ্রুপ আছে। তাহলে টোটাল গ্রুপ আছে 18টা, আর আমাদের এরকম টোটাল পর্যায় আছে হচ্ছে কয়টা? 7টা। ঠিক আছে, আচ্ছা এখন এই যে গ্রুপগুলো আছে, এরকম এক একটা গ্রুপের আবার এরকম বিভিন্ন ধরনের নাম আছে। যেমন এটা আমাদের 1 নম্বর গ্রুপ, এটা আমাদের 2 নম্বর গ্রুপ। হ্যাঁ, তো এরকমই আমাদের 1 নম্বর গ্রুপের নাম হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ, 2 নম্বর গ্রুপের নাম হচ্ছে মৃৎ ক্ষার ধাতু গ্রুপ। 1 নম্বর গ্রুপের নাম হচ্ছে ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপের নাম হচ্ছে কি? মৃৎ ক্ষার ধাতু। এবং দেখো একইভাবে আমাদের 15 নম্বর গ্রুপের নাম হচ্ছে নিকটোজেন, 16 নম্বর গ্রুপের নাম হচ্ছে চ্যালকোজেন, 17 নম্বর গ্রুপের নাম হচ্ছে হ্যালোজেন, এবং 18 নম্বর গ্রুপের নাম হচ্ছে নিষ্ক্রিয় অভিজাত বা নোবেল বা বিরল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস বা অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস, যেটাই বলো না কেন, এই সবগুলোই হচ্ছে আমাদের এই গ্রুপ নাম্বার 18।
ওকে ফাইন, এই হচ্ছে আমাদের ওভারঅল কাহিনী। হ্যাঁ আচ্ছা, এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো এই পর্যায় সারণীতে দেখো কয়েকটা কালার করে দেওয়া হয়েছে। আবার দেখো এখানে একটা সবুজ কালার দেওয়া, এখানে দেখো হালকা বেগুনি কালার দেওয়া, এখানে ব্লু কালার দেওয়া, এখানে দেখো শুধু কোনো কালার নাই। তো এই যে কালার দিয়ে সেগমেন্ট করা হয়েছে, কালার দিয়ে আসলে কি সেগমেন্ট করা হয়েছে? কালার দিয়ে যেটা করা হয়েছে, এই যে দেখো এইখানে যে আমাদের গ্রিন কালারের যে সেগমেন্টেশনটা করা হয়েছে, এটা হচ্ছে আমাদের এস ব্লক এলিমেন্টস। এগুলো হচ্ছে আমাদের এস ব্লক মৌল। ব্লক মৌল কি এটা তোমাদের আস্তে ধীরে পড়াবো, পেরানোর দরকার নেই। এটা হচ্ছে আমাদের এস ব্লক মৌল। দেখো এখানে যে ব্লু কালার যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পি ব্লক মৌল। আর দেখো এই জায়গাতে একটা আছে গ্রিন কালার, এটাও কিন্তু আমাদের এস ব্লক মৌল। ঠিক আছে, তাহলে এগুলো এস ব্লক, একই সাথে হিলিয়ামটা হচ্ছে আমাদের এস ব্লক। আর দেখো এগুলো সব হচ্ছে আমাদের এই যে নীল কালার যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ডি ব্লক। আর যেটার মধ্যে কোনো কালার করে দেওয়া নাই এগুলো হচ্ছে আমাদের, সরি এটা হচ্ছে আমাদের পি ব্লক। যেগুলোতে কোনো কালার করে দেওয়া নাই এগুলো হচ্ছে আমাদের ডি ব্লক। আর দেখো একদম নিচে কয়েকটা আছে, দেখছো যেটা পর্যায় সারণী থেকে বাইরে কয়েকটা আছে। এই বাইরে দুইটা সিরিজ আছে, একটাকে বলে ল্যান্থেনাইট সিরিজ এবং আরেকটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। একটাকে বলা হয় ল্যান্থেনাইট সিরিজ এবং আরেকটাকে কি বলা হয় বলো তো ভাইয়ারা? অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ। এই যে ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ আছে, এই যে দেখো এদেরকে আলাদা করে দিচ্ছে, এগুলো হচ্ছে এফ ব্লক মৌল। কি ব্লক মৌল? এফ ব্লক মৌল, এক্সেপ্ট থোরিয়াম। এক্সেপ্ট থোরিয়াম, এই থোরিয়াম কিন্তু আমাদের এফ ব্লক মৌল না, থোরিয়াম আমাদের ডি ব্লক মৌল। ওকে, থোরিয়াম কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। তো তোমার এবার তুমি যদি কাউন্ট করে দেখো আমাদের এই এস ব্লক মৌলের সংখ্যা হবে 14টি, আমাদের এই পি ব্লক মৌলের সংখ্যা তুমি দেখো 36টি, আমাদের এই যে ডি ব্লক মৌল 41টি, আর এখান থেকে দেখো এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি। থোরিয়াম ডি ব্লক মৌল। ওকে, এরা যেন মনে থাকে। তো এরা আসলে কোথায় ছিল? এরা কোথায় ছিল? এরা কই? এরা আসলে এই যে ল্যান্থেনার দেখতে পাচ্ছ এই জায়গায় ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম, খেয়াল করো এই যে এখানে ল্যান্থেনাম আছে, এই যে অ্যাক্টিনাম আছে, এটি ল্যান্থেনামের ভিতরে আছে। এই যে এমনি ল্যান্থেনাম, তার পিছনে সেলেনাম, তার পিছনে একদম এভাবে মনে করি স্প্রিংয়ের মতো করে এগুলারে ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এই সিরিজের ভিতরে। এরপরে এই অ্যাক্টিনামের ভিতরে এই পুরো সিরিজটার ধুইরা অ্যাক্টিনামের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। মানে পর্যায় সারণীর এরকম প্লেন দেখতেছো না, এটার ওই ভিতরের দিকে এগুলারে ভিতরের দিকে দিয়ে দেওয়া হয়েছে, এটারও ভিতরের দিকে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলা কিন্তু পর্যায় সারণীর মধ্যে, মেইন পর্যায় সারণীতে এরা নাই। কেন? কারণ মেইন পর্যায় সারণীতে এদেরকে দিলে পরবর্তী যে মৌলগুলো আছে এদের ধর্ম পুরো উল্টাপাল্টা হয়ে যায়, মানে পুরো এগুলোর পজিশনই পুরো চেঞ্জ হয়ে যায়। এই জন্য যারা যারা ঝামেলা কর তারা খুঁজে বের করছে কারা কারা ঝামেলা করে, এগুলো ঝামেলা কর, তাহলে বলছে কি এগুলোর তাহলে আলাদা কর, এগুলো আলাদা করে এগুলোর আলাদা জায়গায় স্থান দিয়ে দিছে। ওকে, তো এটা 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 কিন্তু খুব ভালো হয়েছে। আবার একই সাথে এটা একটা ত্রুটিও যে আলাদা করে রাখছো, এটা একটা তোমার লিমিটেশনস। যাই হোক, হোয়াট এভার। তো এই হচ্ছে আমাদের কাহিনী। এখন এই যে ডি ব্লক এলিমেন্টসগুলো আছে এর মধ্যে দেখো তিনটে, এই গ্রুপে খেয়াল করছো এখানে দেখা মুদ্রা ধাতু, দেখছো কি লেখা? মুদ্রা ধাতু। কে কে? কপার, সিলভার আর গোল্ড, এই তিনটাকে বলা হয় মুদ্রা ধাতু। এরা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। ঠিক আছে, এরা হচ্ছে কি? মুদ্রা ধাতু। এখন তুমি কি এই পর্যায় সারণী পুরোটা মুখস্থ করবা? না, পর্যায় সারণী তোমার পুরোটা মুখস্থ করতে হবে না। এই পর্যায় সারণী তোমাকে ভাইয়া ক্লাস নিতে নিতে অটোমেটিক্যালি মুখস্থ করায় ফেলবো। তোমার জন্য যা যা মুখস্থ করা প্রয়োজন সেটা তুমি অটোমেটিক্যালি মুখস্থ করে ফেলবা। এটা নিয়ে তোমার কোনো প্যারা নেওয়ার দরকারই নাই। ওকে, একদম তোমার প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তোমার যা যা মুখস্থ করতে হবে সেটা ভাইয়া ক্লাসের মাঝখানে আস্তে 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 তোমাদের মুখস্থ করাই ফেলবো। সো চিল থাকো, রিল্যাক্স মোডে থাকো। তো মোটামুটি একটা আইডিয়া নাও পর্যায় সারণী সম্পর্কে, কোন গ্রুপের নাম কি, কোন গ্রুপের নাম কি, কোনটাকে কি বলে, এস ব্লক মৌলগুলো কোথায় থাকে, পি ব্লক মৌলগুলো কোথায় থাকে এবং আমাদের ডি ব্লক মৌলগুলো কোথায় থাকে। তো এই পর্যায় সারণীতে মনে রাখবা, এই পর্যায় সারণীতে এই ডান দিকে এই যে এখানে একটা জিগজ্যাগ লাইন আছে। হ্যাঁ, পর্যায় সারণীতে এখানে একটা জিগজ্যাগ লাইন, যদিও তারা আঁকে নাই, আমরা আঁকে নিব। জিগজ্যাগ লাইনটা হচ্ছে এরকম, এই যে এই যে এরকম। হ্যাঁ, এই দেখো এই 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 যেভাবে, হ্যাঁ এই 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 যেরকমভাবে আর কি। হ্যাঁ, তো এরকম একটা জিগজ্যাগ লাইন আছে। এই জিগজ্যাগ লাইনের আগে যা আছে পর্যায় সারণীর, এই জিগজ্যাগ লাইনের আগে যা আছে সব হচ্ছে তোমার ধাতু। এইগুলা সব হচ্ছে আমাদের ধাতু। আর এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অধাতু। তার মানে পর্যায় সারণীতে কিন্তু অধাতুর সংখ্যা খুবই কম। পর্যায় সারণীতে অধাতুর সংখ্যা খুবই 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 কম। ম্যাক্সিমামই কি পর্যায় সারণী বলো তো? ধাতু। তাহলে আমরা যে পর্যায় সারণী দেখতে পাচ্ছি এর ম্যাক্সিমাম হচ্ছে ধাতু, আর অধাতুর সংখ্যা কিন্তু খুবই কম, অল্প কয়েকটা অধাতু আছে।
ওকে, অল্প কয়েকটা অধাতু আছে। সো এই হচ্ছে আমাদের পর্যায় সারণী। আমি তোমাদের একটা রাফ আইডিয়া দিলাম, এগুলো নিয়ে এত ডিটেল এখন আলোচনা করতেছি না, সামনে আস্তে আস্তে সব তোমাদের পড়াই দিব। চিল মোড়ে থাকো, প্যারানোর কোনো দরকার নাই। তো প্রথমেই আমরা যেটা দেখব আমাদের সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর ত্রুটি কী, এটা পরীক্ষায় আসে। আধুনিক পর্যায় সারণীর ত্রুটি কী? হ্যাঁ, তো দেখো প্রথম কথা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা ত্রুটি আছে, মানে একটা কনফিউশন আছে। তা হাইড্রোজেনকে গ্রুপ 1-এ স্থান দেওয়ার পক্ষে যুক্তি কী এবং গ্রুপ 17-এ স্থান দেওয়ার পক্ষে যুক্তি কী? কয়েকজন বলছে হাইড্রোজেনটা তোমরা গ্রুপ 1-এ দাও, আবার কয়েকজন বলছে হাইড্রোজেনটা তুমি গ্রুপ 17-তে দাও। তাইলে কারণ গ্রুপ 17-তে দাও, অথবা গ্রুপ কয়েকজন কইছে গ্রুপ 1-এ রাখো, ঠিক আছে, আবার কয়েকজন কইছে যে না হাইড্রোজেন থাকবে এই জায়গায়, হাইড্রোজেন থাকার কথা এই জায়গায়, এনে থাকলে না হাইড্রোজেন হিলিয়াম তারপরে সিরিয়াল মিললো, আপনি সিরিয়াল ব্রেক করে হাইড্রোজেন এনে রাখলেন, হিলিয়ামরা ওখানে নিয়ে গেলেন কেন? তো এই যে হাইড্রোজেনের অবস্থান নিয়ে যে ত্রুটিটা, এই ত্রুটিটা কি, এই ত্রুটিগুলো কি, দেখো এখানে সুন্দর মতো করে ত্রুটিগুলো দেওয়া আছে। সেটা হচ্ছে হাইড্রোজেন ধাতুর মতো প্যালাডিয়ামের সাথে সংকর ধাতু গঠন করে। এখন সংকর ধাতু মানে কি, ছোটোবেলা থেকে পড়ে আসছো না, একটা ধাতু আর একটা ধাতুর সাথে মিশে নতুন এক ধরনের ধাতু তৈরি করে, যেটাকে আমরা বলি সংকর ধাতু। যেটাকে আমরা কি বলি বলো তো, সংকর ধাতু। তো সংকর ধাতু কিভাবে তৈরি হয়? যেমন পিতল, পিতল সংকর ধাতু, কপার এবং জিঙ্ক দিয়ে পিতল তৈরি করা হয়, তাই না? তো এরকমভাবে আমাদের ব্রোঞ্জ, হ্যাঁ, তো এই যে দেখো যে পিতল, ব্রোঞ্জ, যেটাই আমরা বলি না কেন, এগুলো কিন্তু সব সংকর ধাতু। তো সংকর ধাতু কীভাবে তৈরি হয়? একটা ধাতু আর একটা ধাতুর সাথে যুক্ত হয়ে সংকর ধাতু তৈরি করে, তাই না? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে হাইড্রোজেনও সিমিলারলি, হাইড্রোজেনও কী করে? একই রকম প্যালাডিয়ামের সাথে সংকর ধাতু গঠন করে। তাহলে যেহেতু হাইড্রোজেন ধাতুর মতো বিহেভ করতেছে, তাহলে অবশ্যই হাইড্রোজেনের কোথায় রাখা যুক্তিসঙ্গত? বা এই ধাতুর গ্রুপে রাখা যুক্তিসঙ্গত, রাইট? ধাতুর গ্রুপে রাখা যুক্তিসঙ্গত। ওকে, এরপরে দেখো হাইড্রোজেন বিভিন্ন অবস্থান্তর ধাতুর সাথে বিক্রিয়া করে না, বরং অধিশোষিত হয়। আচ্ছা, এই কথাটার মানে তোমরা আসলে এখন বুঝবা না। অবস্থান্তর ধাতু বলতে বোঝাচ্ছে ডি ব্লক এলিমেন্টস, যেটা আমরা সামনে আরও কয়েকদিন পরে বুঝতে পারবো। যেমন আমাদের যেমন হচ্ছে সাপোজ তোমাকে আমি বললাম প্লাটিনাম আমাদের একটা অবস্থান্তর মৌল, তো হাইড্রোজেন দেখবা প্লাটিনামের সাথে এভাবে থাকে, হাইড্রোজেন প্লাস প্লাটিনাম, হ্যাঁ, যেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখবা। অর্গানিক কেমিস্ট্রিতে এরকম দেখছো তোমরা, হ্যাঁ, দেখবা এই যে দেখবা হাইড্রোজেন প্লাস প্লাটিনাম, তারপরে দেখবা এরকম হাইড্রোজেন প্লাস নিকেল, হ্যাঁ, তারপর আবার দেখবে এরকম হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম, ওই যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, তোমাদের মনে আছে কিনা? প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট এরকম কিছু দেখছো কিনা তোমরা? হ্যাঁ, দেখছো, এগুলো তোমরা দেখছো। কই দেখছো? অর্গানিক কেমিস্ট্রিতে 9-10-এ থাকলে দেখে আসার কথা। যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই, প্যারা নেওয়ার কোনো দরকার নেই, চিল মোড়ে থাকো, কোনো সমস্যা নেই, এগুলো আস্তে ধীরে সামনে দেখবা। ওকে, সো হাইড্রোজেন যে আমাদের অবস্থান্তর ধাতু আছে, কারা অবস্থান্তর ধাতু এটাও আমরা পরে শিখবো, আস্তে আস্তে সামনে শিখবো। অবস্থান্তর সাথে বিক্রিয়া করে না, বরং অধিশোষিত হয়। অধিশোষণ মানে কি, এটাও সামনে শিখবো, প্যারানোর কোনো দরকার নেই, আপাতত জাস্ট খালি একবার দেখে রাখো। এরপর হাইড্রোজেন মৌলটি স্থায়ী অক্সাইড গঠন করে। হাইড্রোজেন দেখবা বিভিন্ন জিনিসের সাথে, অক্সিজেনের সাথে স্থায়ী অক্সাইড মানে পানি গঠন করে। দেখো পানি হচ্ছে হাইড্রোজেনের একটা স্থায়ী অক্সাইড, H2O গঠন করে। ওকে, ফাইন। এই Cl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়। হ্যাঁ, ঠিক আছে। নর্মালি যখন আমি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব, তখন ক্যাথোডে সোডিয়াম যুক্ত হবে। এই Cl এর জলীয় দ্রবণে যখন তড়িৎ বিশ্লেষণ করবা, তখন ক্যাথোডে H+ যুক্ত হবে। মানে তড়িৎ বিশ্লেষণ এটা সামনে শিখবা, প্যারানোর কোনো দরকার নাই, তড়িৎ রসায়ন সেকেন্ড ইয়ারে গেলে শিখবা। এখন আপাতত খালি কিছু জিনিস দেখো। আবার হাইড্রোজেন একটি বিজারক, হাইড্রোজেন একটি বিজারক, আমাদের ধাতুগুলোও বিজারক। ধাতুও ইলেকট্রন ত্যাগ করে, হাইড্রোজেনও ইলেকট্রন ত্যাগ করে। তাহলে দেখো হাইড্রোজেন একটা বিজারক, তারপর এই সেলের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়। তারপরে হাইড্রোজেন মৌলটি কি স্থায়ী অক্সাইড গঠন করে। তারপরে হাইড্রোজেন বিভিন্ন অবস্থানের সাথে বিক্রিয়া করে না, বরং অধিশোষিত হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হাইড্রোজেন প্যালাডিয়ামের সাথে সংকর ধাতু গঠন করে। তো এই হচ্ছে আমাদের, এইগুলো হলো হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখার যুক্তি। যেহেতু হাইড্রোজেন ধাতুর মতো বিহেভ করতেছে, গ্রুপ 1-এর ধাতুগুলো যেমন বিহেভ করে, হাইড্রোজেন যেমন একই রকম বিহেভ করতেছে, তাহলে হাইড্রোজেনরে এই গ্রুপ 1-এ রাখাই ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার দেখো গ্রুপ 17-এ স্থান দেওয়ার যুক্তি কি? হাইড্রোজেনকে কেন তুমি গ্রুপ 17 মানে 17তে স্থান দিবা? হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে
হাইড্রোজেনের আয়নীকরণ বিভবের মান অপেক্ষাকৃত উচ্চ। আয়নীকরণ বিভব কি তুমি শিখবা, সামনে পেরানোর কোনো দরকার নাই। হ্যাঁ, এই সামনে এই 2 দিন পরেই শিখাবো আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব কি জিনিস। তো হাইড্রোজেনের আয়নীকরণ বিভবের মান উচ্চ, কার মতো? হ্যালোজেনের মতো। কার মতো? হ্যালোজেনের মতো। হ্যালোজেনের গ্রুপের আয়নীকরণ শক্তি যেমন উচ্চ, হাইড্রোজেনেরও আয়নীকরণ শক্তি উচ্চ। হাইড্রোজেন দ্বিপরমাণুকে গ্যাসীয় অধাতব মৌল। দেখো মানে এরকম, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যেমন আমরা কি লিখি? ফ্লোরিন, আমরা কি লিখি? ক্লোরিন, আমরা কি লিখি? ব্রোমিন, আমরা কি লিখি? আয়োডিন। খেয়াল করে দেখো, একইভাবে আমরা কিন্তু হাইড্রোজেনের এভাবে লিখি H2। তার মানে কি এদেরকে লিখতেছি কেমনে? দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওদের মতো লিখতেছি না, দ্বিপরমাণু গ্যাস হিসেবে থাকতেছে না, তাই না? দ্বিপরমাণু গ্যাস হিসেবে থাকতেছে। আবার দেখো হাইড্রোজেন গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রাইড আয়নে পরিণত হয়, হাইড্রাইডে পরিণত হয়। ঠিক আছে, তার মানে দেখো হাইড্রোজেন হাইড্রাইড গঠন করে। ঠিক সিমিলারলি কেমনে? তুমি দেখো যে আমাদের যে গ্রুপ 17 যে হ্যালোজেনগুলো আছে, তুমি দেখো ফ্লোরাইড আয়ন গঠিত হয়, ক্লোরাইড আয়ন গঠিত হয়, আয়োডাইড আয়ন গঠিত হয়, ব্রোমাইড আয়ন গঠিত হয়, তাই না? ঠিক একই রকম হাইড্রোজেন কি করে? হাইড্রাইড গঠন করে। কার সাথে? ধাতুর সাথে। কেমনে? দেখো তুমি দেখো সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরিনের সাথে মিলে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরিনের সাথে মিলে সোডিয়াম ক্লোরাইড গঠন করে, আয়োডিন সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম আয়োডাইড গঠন করে। ঠিক সিমিলারলি হাইড্রোজেন কি তৈরি করে? সোডিয়ামের সাথে এই হাইড্রোজেন সোডিয়ামের সাথে গিয়ে সোডিয়াম হাইড্রাইড গঠন করে, সোডিয়াম হাইড্রাইড গঠন করে। তাহলে কি বুঝলা ঘটনা? হাইড্রোজেন হ্যালোজেনের মতো বিহেভ করে কিনা? হ্যাঁ করে। হাইড্রোজেন কিন্তু হ্যালোজেনের মতো বিহেভ করে। হ্যালোজেনের আয়নীকরণ শক্তি উচ্চ, হাইড্রোজেনের আয়নীকরণ শক্তির মান উচ্চ। হ্যালোজেনগুলা দ্বিপরমাণুক, হাইড্রোজেনও দ্বিপরমাণুক। হ্যালোজেনগুলা হাইড্রাইড গঠন করে ধাতুর সাথে, হ্যালোজেনগুলা হ্যালাইড গঠন করে, ধাতু হাইড্রাইড গঠন করে, একই রকম যৌগ গঠন করে। তাইলে একে গ্রুপ 17 স্থান দেওয়ার পক্ষে অনেকেই ছিল, অনেকগুলো রিজন আছে। আবার একে গ্রুপ 1 স্থান দেওয়ার অনেকগুলো রিজন আছে। কিন্তু কোনটার দাড়িপাল্লা ভারী মনে হচ্ছে তোমাদের কাছে? কোনটার দাড়িপাল্লা ভারী মানে কোনটা তোমাদের কাছে মনে হচ্ছে যে মানে বেশি ওয়েটেড? হ্যাঁ বলো, কোনটার ওয়েটেড বেশি? কোনটা দাড়িপাল্লা ভার বেশি তোমার কাছে মনে হচ্ছে? কোনটার দাড়িপাল্লা 1 নাম্বার? কোনটার দাড়িপাল্লা বলো তো? 1 নাম্বার। ঠিক আছে, ওকে। কোনটা? 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার, এক্স্যাক্টলি 1 নাম্বারটার ওয়েট বেশি। তাহলে এখন তোমরাই বলো এই জন্য হাইড্রোজেনকে কোথায় স্থান দেওয়া হয়েছে? গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে। কোথায় স্থান দেওয়া হয়েছে? গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো কেন হাইড্রোজেনকে গ্রুপ 1 স্থান দিচ্ছে? তো এইটা তোমার পরীক্ষায় আসে, এটা তোমার পরীক্ষায় আসে। হাইড্রোজেনের অবস্থান নিয়ে তোমার পরীক্ষায় কোশ্চেন আসে যে হাইড্রোজেনকে কেন গ্রুপ 17 স্থান দেওয়া হয়নি, হাইড্রোজেনকে কেন গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ধরনের যদি তোমার কোশ্চেন আসে আশা করি তোমরা পারবা। ওকে, আচ্ছা এরপরে আর কি কি ত্রুটি আছে? আর ত্রুটি হচ্ছে ল্যান্থেনাইড ও অ্যাক্টিনের অবস্থান নিয়ে একটা ত্রুটি আছে। তারপরে আমাদের ধাতু, অধাতু এবং অপধাতুকে কোনটা আলাদা কোনো ক্লাসিফিকেশন নাই। কোনটা ধাতু, কোনটা অধাতু, কোনটা আমাদের অপধাতু, এটার নিয়ে কোনো আলাদা ক্লাসিফিকেশনস দেয় নাই। আবার একই ধরনের ধর্মের কয়েকটি মৌলকে ভিন্ন গ্রুপে স্থান দেওয়া হয়েছে, যেমন বেরিয়াম এবং লেড। এই বেরিয়াম এবং লেডের ধর্ম একই রকম, বুঝছো? বেরিয়াম এবং লেডের ধর্ম একই রকম, কিন্তু দুইজনের দুই গ্রুপে দিছে। তাহলে এটাও কিন্তু একটা ত্রুটি, এটাও একটা ত্রুটি। হ্যাঁ, তারপর ধাতু, অধাতু, অপধাতুর মধ্যে কোনো আলাদা ক্লাসিফিকেশনস নাই, এটাও একটা ত্রুটি। ল্যান্থেনাইড, অ্যাক্টিনাইডে তুমি পর্যায়সারণীতে ঘাট ধাক্কা দিয়ে বাই করে আরেক জায়গায় দিয়ে দিছো, এটাও কিন্তু তোমার একটা ত্রুটি, রাইট? আচ্ছা, ওকে। এরপরে দেখো কিছু কিছু মৌলকে, এটা মূলকে না, কিছু কিছু মৌলকে ভরের ক্রমানুসারে সাজানো যায়নি। যেমন আর্গনের ভর 40, কিন্তু পটাশিয়ামের ভর হচ্ছে 39, লেখছে ভর। পটাশিয়ামের ভর কত? 39। কিন্তু দেখো আর্গন আছে আগে, পটাশিয়াম আছে পর্যায় সারণীতে পরে। তো এটাও একটা ত্রুটি, যদিও এটা একটা মাইনর ত্রুটি, কারণ আমাদের যে পর্যায় সারণী, আধুনিক যে পর্যায় সারণী, সেটার ভিত্তি পারমাণবিক ভর না, সেটার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তুমি যখন সংখ্যা দিয়ে সাজাইছো তখন ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রেই ভরটা মিলে গেছে। ঠিক আছে, তো তাও এটা একটা মাইনর ত্রুটি। আর কিছু কিছু অবস্থান্তর ও আন্ত অবস্থান্তর মৌলের ক্ষেত্রে সঠিক ইলেকট্রন বিন্যাস অনুযায়ী স্থান দেওয়া হয়নি। আচ্ছা, অবস্থান্তর মৌল কি, আন্ত অবস্থান্তর মৌল কি, এগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো দরকার নাই প্যারা নেওয়ার। সো আমরা এগুলো আমাদের পরবর্তী ক্লাসে দেখব, অবস্থান্তর মৌল কি, আন্ত অবস্থান্তর মৌল কি। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের যে 4 ধরনের পর্যায় সারণী ছিল,
আমাদের যে 4 ধরনের পর্যায় সারণী, 4টা পর্যায় সারণী নিয়ে আজকে আলোচনা করব বলছিলাম, ওই 4টা পর্যায় সারণী নিয়ে আমি জাস্ট হচ্ছে আমরা একটা বেসিক তোমাদেরকে আইডিয়া দিলাম। আজকে আমি পড়াই নেই তোমাদেরকে, কিছুই পড়াই নেই এই অধ্যায়ের। আমি জাস্ট হচ্ছে একটু তোমাদের সাথে আজকে আলোচনা করছি পর্যায় সারণী জিনিসটা নিয়ে। আমাদের মেইন পড়া শুরু হবে হচ্ছে আমাদের আগামীকাল, মানে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস থেকে আমরা একদম আমাদের মেইন ভিতরের জিনিস যেগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, কীভাবে পড়তে হবে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে একদম বেসিক, তোমাদের যেহেতু প্রথম ক্লাস আজকে, এজন্য আমি শুধুমাত্র পর্যায় সারণী নিয়ে তোমাদেরকে একটু বেসিক আইডিয়া দিলাম। একটু মনে রাখো পর্যায় সারণী সম্পর্কে যেই কথাগুলো বললাম। নেক্সট দিন থেকে আমরা আমাদের একদম মেইন আসল পড়াতে ঢুকে যাব এবং খুব দেখবো অল্প কয়েকটা ক্লাসের মধ্যে আমরা পুরো অধ্যায়টাকে আয়ত্তে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকের মতো তোমাদের ক্লাস এতটুকুই, খুব বেশি কঠিন জিনিসও পড়াইলাম না, জাস্ট সহজ সহজ জিনিসগুলো দেখাই দিলাম একটু। তো নেক্সট ক্লাসে মজার মজার অনেক টপিক সম্পর্কে আলোচনা করবো, অনেক নতুন নতুন জিনিস ইনশাল্লাহ আমরা শিখতে পারবো। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ, বাই বাই।